বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ প্রবিধান 1943 সাল। এই পুলিশ প্রবিধানের ধারা হচ্ছে প্রবিধান হচ্ছে 1 থেকে 1290। আমাদের মোট আলোচনা করব 300 মতো প্রবিধান। আর পুলিশ প্রবিধানের মূল মুখস্থ কর্মসূচি হচ্ছে 120 থেকে 30টা, এর বেশি লাগবে না ইনশাল্লাহ। এর মধ্যে থেকে প্রশ্ন কমন পড়বে এবং আমরা যদি সঠিক অ্যান্সার করতে পারি বিজয় সুনিশ্চিত। প্রথমে সূচি বলি। আজকে সূচি বলবো 201 থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 201 হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 202 থানা বা ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর। 202 থানা বা ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর। 203 থানা ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 203 থানা ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 205 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কর্তব্য। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কর্তব্য। 207 এএসআই দায়িত্ব কর্তব্য। 207 এএসআই দায়িত্ব কর্তব্য। 208 কনস্টেবলের দায়িত্ব কর্তব্য। 208 কনস্টেবলের দায়িত্ব কর্তব্য। 209 মফস্বল ডায়েরি। 209 মফস্বল ডায়েরি। 211 সত্যতা প্রতিবেদন লিপি ভেরিফিকেশন রিপোর্ট। 211 সত্যতা প্রতিবেদন লিপি ভেরিফিকেশন রিপোর্ট। 217 216 গুরুত্বপূর্ণ রেলওয়ে এবং স্টিমার ঘাটে এএসআই এবং কনস্টেবলের দায়িত্ব মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ রেলওয়ে এবং স্টিমার ঘাটে এএসআই এবং কনস্টেবল মোতায়েন। 217 গুরুত্বপূর্ণ রেলওয়ে এবং স্টিমার ঘাটে এএসআই নজরদারি করবেন। গুরুত্বপূর্ণ রেলওয়ে এবং স্টিমার ঘাটে কনস্টেবল এবং এএসআই যেসব বিষয়ের উপর নজরদারি করবেন। এরপরে 225 পুলিশের ইন্সপেক্টর কর্তৃক অস্ত্র এবং গোলাবারুদের দোকান পরিদর্শন। 221 পুলিশের ইন্সপেক্টর কর্তৃক অস্ত্র এবং গোলাবারুদের দোকান পরিদর্শন। 230 হচ্ছে লেগে 230 হচ্ছে ত্রিকোণমিতি জরিপ, এটা পড়া লাগবে না। 243 239 থানার ভারপ্রাপ্ত কনস্টেবল 239 কনস্টেবল নিকট হাজতখানার চাবি থাকবে। হাজতখানার চাবি কনস্টেবলের নিকট থাকবে। মালখানা এবং সিন্ধুকের চাবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট থাকবে। তাহলে হাজতখানার চাবি হবে প্রহরীর নিকট থাকবে। মালখানার চাবি এবং সিন্ধুকের চাবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট থাকবে। 243 এজাহার। 243 এজাহার 243 এজাহার 243 এজাহার। 250 হইচই বিজ্ঞাপন। 250 হইচই বিজ্ঞাপন। 250 হইচই বিজ্ঞাপন। 252 হুঁশিয়ারি নোটিশ। দেওয়ান জমি জমা সংক্রান্ত পুলিশের কাজ হুঁশিয়ারি নোটিশ উচ্চারণ করে, হুঁশিয়ারি নোটিশ প্রদান করে। 252 হুঁশিয়ারি নোটিশ। 254 যে সমস্ত মামলায় প্রাথমিক তথ্য বিবরণী রুজু হয় না, আমলের অযোগ্য মামলা। যে সমস্ত মামলায় প্রাথমিক তথ্য বিবরণী রুজু হয় না। 254 255 থানার ভারপ্রাপ্ত থানার অফিসারের দায়িত্ব। থানা অফিসারের দায়িত্ব প্রথমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারপরে সাব ইন্সপেক্টর, তারপরে কনস্টেবল করে নেন। থানা অফিসারের দায়িত্ব মানে স্টেশন অফিসারের দায়িত্ব। 255 256 মামলা তদন্ত করার পূর্বে তদন্তকারী অফিস কর্মকর্তা বা অফিসার থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার দেখে যাবেন বা পর্যালোচনা করে নেবেন। মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্তের পূর্বে থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা করবেন। 257 তদন্ত হতে বিরত থাকা। 257 তদন্ত হতে বিরত থাকা। 257 তদন্ত হইতে বিরত থাকা। তারপরে 258 সরজমিনে তদন্ত। 258 সরজমিনে তদন্ত। 258 সরজমিনে তদন্ত। 259 জনগণকে হয়রানি এড়াতে হবে। জনগণকে হয়রানি করা যাবে না। জনগণকে হয়রানি করা যাবে না। 263 কেস ডায়েরি। 263 কেস ডায়েরি। 264 কেস ডায়েরি। 263 কেস ডায়েরি। 264 কেস ডায়েরি লেখার নিয়মাবলী। 264 কেস ডায়েরি লেখার নিয়মাবলী। 265 ফৌজদারি কার্যবিধি আইন 161 পুলিশ অফিসার যেমন কোনো বিষয় লিপিবদ্ধ করেন। ফৌজদারি কার্যবিধির 161 পুলিশ অফিসার কোনো বিষয় সম্পর্কে অবগত হওয়ার জন্য যে ব্যক্তি অবগত তাকে তলব করতে পারেন এবং তার বিষয় লিপিবদ্ধ করতে পারেন। 265 ফৌজদারি কার্যবিধি আইন 161। 266 মৃত্যুকালীন ঘোষণা। 266 মৃত্যুকালীন ঘোষণা। 266 মৃত্যুকালীন ঘোষণা।
সাক্ষ্য আইনি 32-1 268 আমলের অযোগ্য মামলার তদন্ত, 268 আমলের অযোগ্য মামলার তদন্ত, 268 আমলের অযোগ্য মামলার তদন্ত, 270 যে সংখ্যক সাক্ষীর নির্দিষ্ট সংখ্যা নেই, 270 সাক্ষীর নির্দিষ্ট সংখ্যা নেই, 270 সাক্ষীর নির্দিষ্ট সংখ্যা নেই, 272 অভিযোগপত্র, 272 অভিযোগপত্র। এই অভিযোগপত্রের পিছনের অংশে কি লেখা লাগে এটা খুব মনে রাখবেন। এক বা একাধিক শিরোনাম সম্বলিত অভিযোগপত্রের উল্টা পিঠে প্রত্যেক আসামির পাক পরিচিত উল্লেখ থাকতে হবে, প্রত্যেক আসামির পাক পরিচিত উল্লেখ থাকবেন। কি লিখবেন? পরিচিত চোর, ডাকাত বা দস্যু, নির্দিষ্ট বসবাসের স্থান নাই, সন্দেহভাজন চরিত্র, অভ্যাসগত মদ্যপান, বেশ্যা, সচ্চরিত্রের লোক, পাক পরিচয় জানা নাই, পাক পরিচয় জানা নাই। কতিপয় মামলার মানচিত্র এবং নকশা, 273 কতিপয় মামলার মানচিত্র এবং নকশা, কতিপয় মামলার মানচিত্র এবং নকশা, এটাকে পিও পিও বলে মনে হয়, পিও বলে। হ্যাঁ, সংক্ষেপে আজকে আমাদের থানায় গেছিলাম স্যারদের সাথে, ওসি তদন্ত, তারপরে তিনজন সাব ইন্সপেক্টর সহ আমরা কয়জন ছিলাম, বললো পিও ভিজিট করে, মানে পিওটা করে নিয়ে যাই। এই নকশাটা ওরা সংক্ষেপে বলে। ঠিক আছে, কতিপয় মামলার মানচিত্র এবং নকশা, যেখানে মামলা ঘটনাস্থল সেইখানকার যে নকশা করা হয় সেই নকশার বিভিন্ন, এটা আপনারাও দেখছেন। কালকের আলোচনা মনে হয় এই পর্যন্তই আমাদের ছিল। আজকে পর্ব মামলার স্মারক 274 আছে। 274 কি বলছে এখানে? এই 274 হয়েছে সাক্ষ্যের স্মারক। সাক্ষ্যের স্মারক এটাকে বিভিন্ন নামে ডাকা হয়, এটাকে বিভিন্ন নামে ডাকা হয়, আপনারা খেয়াল করেন। সাক্ষ্যের স্মারক, সাক্ষ্য মেমো, সাক্ষ্য মেমো, সাক্ষ্যলিপি, সাক্ষ্য মেমো, সাক্ষ্যলিপি, মেমো অফ এভিডেন্স, মেমো অফ এভিডেন্স। তাহলে এই 274 কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো কিন্তু আসে, সংজ্ঞা আসবে, টিকা আসবে এর ভিতরে। এখন আমি যেগুলো পড়ার আগে সূচি বলি, মনে করবেন ওইগুলো আমাদের মূল পড়া। আর এমসিকিউ আপনি শুনছেন, পাশ করেও যাবেন ইনশাল্লাহ, এমসিকিউ নিয়ে টেনশন করেন না। মূল হলে আমরা রিটেন, তারপরেও মনে রাখবেন এমসিকিউ কিন্তু গুরুত্বপূর্ণ, ওইটা পাশ করলেই আমাদের সামনের রাস্তা সহজ, মানে পরিষ্কার হবে। তাহলে 274 হলো সাক্ষ্যের স্মারক, সাক্ষ্যের স্মারক, সাক্ষ্যের মেমো, সাক্ষ্যলিপি, মেমো অফ এভিডেন্স, মেমো অফ এভিডেন্স, মেমো অফ এভিডেন্স। তাহলে আমাদের নিরস্ত্র পড়া দেখেন কত ব্যাপক পড়া লাগে। আমরা নিরস্ত্র পদে দেই কনস্টেবল নায়ক থেকে এএসআই নিরস্ত্র, এবং এএসআই নিরস্ত্র থেকে এসআই নিরস্ত্র আরো ভয়ঙ্কর পড়া, এবং এসআই থেকে ইন্সপেক্টর হওয়া অনেক কঠোর পরিশ্রম করে। স্যারদের আমি সরাসরি দেখছি কিভাবে পড়ে। ঠিক আছে, আমার আপনার চেয়ে অনেক বয়স্ক লোক, কিন্তু মানে বিরতিহীনভাবে পড়ে, শুধু প্রমোশনের আশায় ইন্সপেক্টরের স্বপ্ন দেখে। ঠিক আছে, আপনি আমি মনে করেন না আমাদেরটা কষ্ট, আমাদের থেকে ওদের আরো বেশি কষ্ট, এবং আরো বেশি হার্ডলি প্রশ্ন আসে। যা এতদিন আমি আপনাদের কাছে পূর্বে যে প্রশ্নগুলো থ্রো করছি বেশিরভাগই ইন্সপেক্টরশিপের প্রশ্ন। ঠিক আছে, আর ইদানিং যে প্রশ্নগুলো দেই কনস্টেবল নায়ক থেকে এএসআই নিরস্ত্র, এবং এএসআই এএসআই থেকে নিরস্ত্র থেকে এসআই নিরস্ত্র পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে বিগত সালের, এইগুলো দেই। আমি নিজের সিদ্ধান্তে প্রশ্ন আজ পর্যন্ত আপনাদের কাছে খুব কম দিয়েছি। ঠিক আছে, কারণ বোর্ডের প্রশ্ন, স্যারদের প্রশ্ন আর আমার তৈরি করা প্রশ্নের ভিতর আকাশ পাতাল ডিফারেন্স থাকে। ঠিক আছে, আর আপনারা বেশিরভাগই দণ্ডবিধি আইনের উদাহরণ পড়বেন এবং সাক্ষ্য আইনের উদাহরণগুলো পড়বেন, এখান থেকে কিন্তু প্রশ্ন তুলে দেয়। তো একেবারে স্বাভাবিক কথা, আপনি অনেক হার্ডলি প্রশ্ন পড়ছেন কিন্তু ওই স্বাভাবিক কথা পড়েন নাই। আর একটু পড়ার ফাঁকে এটাও একটা পড়ার অংশই, আপনারা যদি গাইড কেনেন ইন্সপেক্টরশিপ রাখালচন্দ্র সূত্রধরে কিনেন, অথবা একের অধিক ইন্সপেক্টরশিপদের গাইড কিনবেন। কেন কিনবেন? এই গাইডের ভিতরে অনেক ইন্সপেক্টরশিপদের প্রশ্ন 20-30 বছরের প্রশ্ন থাকে, তার সমাধান ওরা স্যারেরা অন্য কোনো প্রশ্ন ওখানে লেখে নাই, ওই শুধু বিগত বছরের প্রশ্নের উত্তর এসেছে ওইখানে। আর এই আমাদের ডিপার্টমেন্টাল যারা আমরা নিম্ন পদে ভর্তি কনস্টেবল থেকে এই রাহান স্যারের গাইডটা আপনারা পড়লে পড়তে পারেন। এই যে কারণ আমরা যে প্যাটার্নে লেখি সিংহভাগ ওখানে শিরোনামগুলো হুবহু শিখতে পারবেন। ওই স্যারের ওই গাইডটা শিরোনাম আছে। গতবার আমার সহযোগিতা করেছিলেন কোটালীপাড়ার ইয়াসমিন আভা, তার কাছে ওই বইটা পড়ছিলাম এবং ওই প্যাটার্নে আমিও শিখতাম, এবং ওই বইটা আমি ওটা দেখছিলাম, যার কারণে আমার অনেকটাই উপকার হয়েছিল। এখন আসুন আমরা আলোচনা করব। তাহলে কি বলছেন? সাক্ষ্যের স্মারকলিপি, সাক্ষ্যের স্মারকলিপি, স্বাক্ষর মেমো, মেমো অফ এভিডেন্স। এখানে যদি আসে সাক্ষ্যের স্মারকলিপি
মেবর এক এভিডেন্স টিকে আসে, তাহলে তদন্তকারী অফিসার মামলার তদন্ত শেষে একজন তদন্তকারী এত সময় পরে কিন্তু আমরা মামলার বিভিন্ন কার্যক্রম করছি। 201 কিন্তু আমরা থানায় ঢুকছি। যেমন ফৌজদারি কার্যবিধি আইনে কিন্তু ভাগ আছে। যখন আমরা 154 পড়ছিলাম ফৌজদারি কার্যবিধি 1858 সালের, আমরা যখন 154 ধারা পড়লাম, আর 154 আগে যাই পড়েছি তার আগে কিন্তু থানায় ঢুকি নাই, মামলা সংক্রান্ত কোনো কিছুতে ঢুকছিলাম না। শুধু তার আলাপ আলোচনা, কখন কিভাবে কোন আইনে কি হয় সেই বিষয়গুলো আলোচনা ছিল। আর যখন 154 ঢুকলেন তখন আপনি থানায় ঢুকলেন, মামলার কার্যক্রমে অংশগ্রহণ করলেন। আর পুলিশ প্রবিধানের 201 আপনি পূর্বে যাই করছেন ওটা আপনার আইনের যাই আছে শিখছেন কার্যক্রম, কিন্তু 201 যখন ঢুকলেন তখন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সংজ্ঞায়িতর মধ্য দিয়ে আমার থানার কার্যক্রম শুরু হলো। এবং সামনে চলেন, সামনে যখন প্রবিধান পাবো দেখাবো, ওইখান থেকে আপনাদের কোর্টের কার্যক্রম শুরু হবে। কোর্টের যে কি ধরনের কার্যক্রম সেগুলো পাবেন পরবর্তী একটা ধারার থেকে। তাহলে আমরা এখন যে কোর্টের থানায় মামলা হয়েছে কিছুক্ষণ আগেই জানেন আপনারা, 153, 54, 100 পুলিশ প্রবিধানের 54, 55, 56, 57 কেস ডায়েরি বিষয় সম্পর্কে, তারপরে চার্জশিট, তারপরে হচ্ছে লেগে অভিযোগপত্র, চার্জশিট না অভিযোগপত্র, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। মৃত্যুকালীন জবানবন্দি, সাক্ষী, বিভিন্ন বিষয়, সাক্ষী কিভাবে তলব করছেন এই প্রবিধানে, এগুলো কিন্তু আমাদের শেষ পর্যায়ে। এখন আসছেন কি বলে সাক্ষ্যের স্মারকলিপি এবং মেমো অফ এভিডেন্স। এটা হলো কেমন, তদন্তকারী অফিসার মামলার তদন্ত শেষ হবে, তদন্ত এক সময় শেষ হবে, তাহলে শেষে কোর্ট পুলিশ অফিসার, এই তদন্ত শেষ হলে কোর্টে পুলিশ অফিসার থাকে আমাদের, এই অনেক ইন্সপেক্টর থাকে আমাদের। আমি মেট্রোপলিটনেই শুধুমাত্র চাকরি করার সৌভাগ্য আছে, জেলার আমার জানা নেই। মেট্রোপলিটনে অনেক ইন্সপেক্টর স্যারেরা থাকে, 4-5 জন থাকে। তখন আমি মনে করতাম যখন আমি কোর্ট খাটিছি এটা কি কাজ, না তো কোনো কাজ কাম আমি কিছুদিন দেখি খালি একটা ডকেট নিয়ে পড়ে, কি পরে আমার জানা নেই, কারণ আমি তো নিচে থাকি, আমি তো ওনারা জাতি পারি নাই, কিন্তু দেখছি ওনারা পরে কি এখন বুঝি ওনাদের অনেক কাজ। এই যে স্যারেরাই তদন্ত রিপোর্ট দেখ ওনারা ওইগুলো কি করে যাচাই বাছাই করে, কি করে দেন তদন্ত কর্মী অফিসার মামলার তদন্ত শেষে কোর্ট পুলিশ অফিসার এবং পুলিশ সুপারের কাছে মামলার সারসংক্ষেপ অথবা মামলা সংক্রান্ত বিস্তারিত বিবরণ কি করে সারসংক্ষেপ পাঠায় এবং মামলার বিস্তারিত বিবরণ বিপি ফরম নম্বর 41 প্রেরণ করে। তাহলে কি করেছে এই পুলিশের তদন্তকারী কর্মকর্তা, দেখেন একটা থানা একটা জেলা কত বড়, সেখানে তদন্তকারী কর্মকর্তারা যখন মামলার তদন্ত শেষে কোর্ট পুলিশ অফিসারের কাছে পাঠায় এবং পুলিশ সুপারের কাছে পাঠায় এই বিপি ফরম নম্বর 41, তখন এই যে পাঠালো এটাকে সাক্ষ্যের স্মারক বা স্বাক্ষর মেমো বা মেমো অফ এভিডেন্স বলে। এখানে আছে এটা আমি মানে আমার যে আলামিন স্যারের কাছে পড়ার যে নকশা সেইটা বললাম, আপনি সংজ্ঞায়িত করবেন। তাহলে সংজ্ঞাটা কেমন, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে কোর্ট পুলিশ অফিসার পুলিশ সুপারের নিকট বিপি ফরম নম্বর 41 মধ্যে মামলার সংক্ষিপ্ত বা বিস্তারিত যে প্রতিবেদন প্রেরণ করে তাকে মামলার স্মারক বা মেমো অফ এভিডেন্স বলে। তারপরে মেমো অফ এভিডেন্স বলে। এখন আসেন এমসিকিউ বলে, এইগুলো কিন্তু সূচিটা এই শিরোনামটাগুলো আপনারা এমসিকিউ মানে এটা এমসিকিউ, এটা টিকা, এই টিকাটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ টিকা অবশ্যই পড়বেন। এখন আসেন বিস্তারিত আলোচনা করি। অভিযোগপত্র এবং সংযুক্ত কোর্ট অফিসারের নিকট দাখিল করার সময় তদন্তকারী পুলিশ অফিসার বিপি ফরম নম্বর 41 প্রেরণ করবেন। চালান দেওয়ার জন্য মামলার পূর্ণ বিবরণ এবং প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের সংক্ষিপ্ত সার, মানে পূর্ণ বিবরণ দেবে সংক্ষিপ্ত সার, ওটা সংক্ষেপে বললাম, এখন ভিন্ন করে বলি। তাহলে মেমো অফ এভিডেন্স তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন সংক্ষিপ্ত এবং ব্যাপক আকারে কত নম্বর বিপি ফরমে পাঠায়, বিপি ফরম নম্বর 41 প্রেরণ করে। কত নম্বরে প্রেরণ করে, বিপি নম্বর 41 প্রেরণ করে। অভিযোগপত্রে কার নিকট প্রেরণ করে, অভিযোগপত্রের সংক্ষিপ্ত এবং বিস্তারিত কার নিকট প্রেরণ করে, পুলিশ সুপার এবং কোর্ট অফিসারের কাছে। এমসিকিউ কার কোন অফিসারের কাছে প্রেরণ করে, সার্কেল, পুলিশ সুপার, কোর্ট ইন্সপেক্টর, খ গ, তাহলে দেবেন খ গ, ঠিক আছে। কোর্ট ইন্সপেক্টর এবং পুলিশ সুপার সার্কেল। আপনারা হয়তো খেয়াল করবেন আমাদের এই এমসিকিউতে অনেক সময় অনেক অনেক বড় স্যারের নাম থাকবে, আপনি বিচলিত হবেন না যে বড় স্যারের থেকে কি করে ছোট স্যারের আমি টিক দেবো। এটা যারা পড়ে নাই তারা ছোট স্যারের বড় স্যারের টিক দিয়ে আসবে, আর যারা পড়ছেন তারা ছোট স্যারের টিক দেবেন। যেমন ওই থানার হচ্ছে লেগে এই চৌকিদার প্যারেডের সভাপতিত্ব কি করেন, পদটা কিন্তু সভাপতিত্ব কি করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করেন।
যদি আপনার সামনে পুলিশ সুপার, সার্কেল, ডিআইজি লেখা থাকে আর সাব ইন্সপেক্টর থাকে, তাহলে আপনি কিন্তু ডিআইজি মারবেন না, কারণ কাজটা হলো ইন্সপেক্টরের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। তাহলে সভাপতিত্ব কে করবেন? থানার ভারপ্রাপ্ত। এইরকম এমসিকিউ, অভিযোগপত্র তদন্ত প্রতিবেদন কার নিকট পাঠাবেন? আজকে পাঠাবেন হচ্ছে কোর্ট অফিসারের কাছে এবং পুলিশ সুপারের কাছে। পুলিশ সুপার যদি তদন্তের মধ্যে কোনো কোয়ালিটি দেখতে পান, এই পুলিশ সুপার যদি তদন্তের সময় কোনো কোয়ালিটি দেখতে পান, তাহলে তিনি তাৎক্ষণিকভাবে তার সাব কোর্টের প্রতি তদন্তকারী অফিসারের দৃষ্টি আকর্ষণ করবেন, সাব ইন্সপেক্টরের নিকট এই তার যে ত্রুটি হয়েছে দৃষ্টি আকর্ষণ করবেন যে আপনার এইগুলো সঠিক হয় নাই। তাহলে পুলিশ সুপার কি করছে, ওই যে সার এই পাঠাইছেন তদন্তকারী কর্মকর্তা, যে মামলার মেমো অফ এভিডেন্স পাঠালেন, সংক্ষিপ্ত বিবরণ বা বৃহৎ বিবরণ পাঠালেন, ওর মধ্যে যদি পুলিশ সুপার কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, তাহলে সেই ভুল ত্রুটি সাব ইন্সপেক্টরকে অবহিত করবেন, তদন্তকারী কর্মকর্তাকে অবহিত করবেন। তিনি দৃষ্টি, যাতে প্রয়োজন হলে অধিকতর তদন্ত অনুষ্ঠিত হতে পারে, এবং প্রয়োজনও যদি হয় এর জন্য অধিকতর তদন্ত করা লাগবে, এর জন্য অধিকতর তদন্ত করা লাগবে, এবং তিনি আদেশ দেবেন, একটি অনুলিপি কোর্ট অফিসারের নিকট প্রেরণ করবেন। এখন আসেন এমসিকিউ। এই যে পুলিশ সুপারের নিকট পাঠালেন, পুলিশ সুপার যখন দেখতে পেলেন এই তদন্তের মধ্যে ভুল ত্রুটি আছে, তিনি কাকে অবগত করবেন? কোর্ট অফিসারকে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে, তদন্তকারী কর্মকর্তাকে, যে সবাইকে। তিনি তখন কাকে অবগত করবেন? তদন্তকারী কর্মকর্তাকে। এই ভুল ত্রুটি যে পরিলক্ষিত হলো, পুলিশ সুপার যে এই সাক্ষ্য মেমিডেন্স, সাক্ষ্যের স্মারক, মেমো অফ এভিডেন্সে যে ভুল পরিলক্ষিত করলেন, এই ভুল পরিলক্ষিত এর অনুলিপি কোথায় প্রেরণ করবেন? অনুলিপি প্রেরণ করবেন কোর্ট অফিসারের কাছে, অনুলিপি প্রেরণ করবেন কোর্ট অফিসারের কাছে। এবং এই পুলিশ অফিসার, এই পুলিশ সুপার যখন এই সাক্ষ্য মেমো অফ এভিডেন্সে এই ভুল পালেন, তখন তিনি কাকে অবগত করলেন? তদন্তকারী কর্মকর্তাকে। এটা সংশোধনের জন্য তিনি কি করতে পারেন? তিনি তো অধিকতর তদন্তের জন্য পরবর্তী তদন্তের নির্দেশ দিতে পারেন, অথবা তদন্ত অনুষ্ঠান পরবর্তী আবার পুনরায় তদন্তের জন্য অনুষ্ঠিত হতে পারে বা নির্দেশ দিতে পারেন যে সঠিক হলে আবার তদন্ত সঠিক করে নিয়ে আসেন, আদেশ জারি করতে। এই অনুলিপি কোর্ট অফিসারের নিকট প্রেরণ করবে। এই 274 কিন্তু জন গুরুত্বপূর্ণ, এগুলো খুব ভালো করে পড়বেন, ভালো করে বুঝবেন, আরো বই রিডিং করে পড়বেন। আমার আমি যতটুকু বললাম এর থেকে আরো যদি ভালো করে শিখতে চান, মূল বই পড়বেন এবং বুঝবেন, নোট করবেন। আমি প্রথমে আপনাদের সংজ্ঞায়িত করছি। তাহলে মেমো অফ এভিডেন্স, এর সামনে আমরা আরো পাবো এফএম, চূড়ান্ত স্মারক, যেগুলো আমাদের সামনে আসতেছে। এইগুলো থানা ফাঁড়িতে শতভাগ কার্যক্রম চলমান আছে। আপনারা, আমি যখন পড়ছিলাম আলামিন, শরীফুল, এরা কিন্তু তখন থানায় জীবনে চাকরি করে নাই, বলতে পারতো না, খালি পড়াইতো, এটি দেখতাম। আর আমি পড়াচ্ছি, আমি নিজে থানায় কাজ করে দেখতেছি, এটা থানায় নিয়মিত কার্যক্রমের একটা অংশ। ঠিক আছে। এখন আসেন, যদি সরকার পক্ষের মামলা পরিচালনার ব্যাপারে পুলিশ সুপার কোনরূপ পরামর্শ দিতে হয়, তাহলে কোর্ট অফিসারকে জানাবেন। তাহলে কোর্ট অফিসার, এবং তিনি মামলার তদন্ত সমাপ্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। যে সরকার পক্ষের মামলা হয়, তাহলে পুলিশ সুপার কোনরূপ পরামর্শ দেওয়ার প্রয়োজন হলে তিনি কোর্ট অফিসারকে জানাবেন। তিনি মামলা সমাপ্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি মামলা সমাপ্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এইটা হলো চলে গেল। এখন আসেন 275 পুলিশ প্রবিধান, 275 পর্ব হলো চূড়ান্ত প্রতিবেদনের ফরম। চূড়ান্ত প্রতিবেদন, আপনারা জানেন ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 173 আসছে লেগে অভিযোগপত্র, আমরা যেটা ব্যাপক পড়ছিলাম। এই অভিযোগপত্র দুই ভাবে, একটা হলো অভিযোগপত্র বা চার্জশিট, আর একটা হলো চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট। এই পুলিশ প্রবিধানে 272 অভিযোগপত্র, আর 275 হলো চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট। এই অভিযোগপত্র আর চূড়ান্ত রিপোর্টের মধ্যে সহজ মনে রাখার উপায়, অভিযোগপত্র এইভাবে লিখবেন, অভিযোগপত্র কখন দেয়, অভিযোগপত্র কি। তাহলে অভিযোগপত্র লিখবেন, তদন্তকারী কর্মকর্তা তদন্ত করার সময় অপরাধের ঘটনা সম্পর্কে সত্যতা পান, আসামিকে বিচার করার জন্য আদালতে প্রেরণ করার দরকার, এবং যথেষ্ট সাক্ষী প্রমাণ আছে, তাহলে তিনি যে প্রতিবেদন প্রেরণ করেন তাকে অভিযোগপত্র বা চার্জশিট বলে। অভিযোগপত্র, চার্জশিট। এখন চূড়ান্ত প্রতিবেদন কাকে বলে? চূড়ান্ত প্রতিবেদন লিখবেন, মামলার তদন্তকারী কর্মকর্তা মামলা অপরাধের তদন্ত রহস্য বিষয়ে পর্যালোচনা করে দেখতে পান এই অপরাধের সাথে জড়িত কোনো সাক্ষ্য প্রমাণ নাই, অথবা অপরাধ সত্য কোনো বাদী নাই, সাক্ষী নাই, অথবা ধারাগত ভুল, তথ্যগত ভুল, এগুলো আপনার দেওয়া লাগবে না। মানে ভুল ত্রুটি ভরা।
তা তা এই ভুল ত্রুটির কারণে বা এগুলো সত্য না মিথ্যা এই বিষয়ের উপর যখন ওই তদন্তকারী কোনো সঠিক না উপস্থাপন না হতে পারেন, তখন তিনি যে প্রতিবেদন দাখিল করেন তাকে চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট বলে। তাহলে মূল কথা হচ্ছে মনে রাখবেন, তদন্তকারী কর্মকর্তা তদন্ত করার সময় যদি ওই অপরাধের ঘটনা সত্য বলে মনে না হয়, তখন তিনি যে প্রতিবেদন দেন তাকে চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট বলে। তাহলে আর সংক্ষেপে বললাম। তাহলে ওইটা অভিযোগপত্র বা চার্জশিট মনে করবেন সত্য, আর চূড়ান্ত প্রতিবেদন এখানে মনে করবেন মিথ্যা। সহজ মনে রাখার, বাজা ফেলবেন না। এটা হলো অভিযোগপত্র বা চার্জশিট, আর একটা হলো চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট। চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল, চূড়ান্ত প্রতিবেদন, ফাইনাল রিপোর্ট, এই যে ইংরেজি বাংলা বোঝা যায়। আছেন এই চূড়ান্ত প্রতিবেদন চূড়ান্ত প্রতিবেদন পাঁচ প্রকার। চূড়ান্ত প্রতিবেদন হলো 5 প্রকার। চূড়ান্ত প্রতিবেদনের কপি হবে কয়টা? 3টা। চূড়ান্ত প্রতিবেদনের কপি কয়টা? 3 কপিতে হবে। চূড়ান্ত প্রতিবেদন 3 কপিতে হয়। আর চূড়ান্ত প্রতিবেদন হচ্ছে 5 প্রকার। চূড়ান্ত প্রতিবেদন 5 প্রকার আছে, এটা মনে রাখবেন, এটা আসতে পারে। আগে আমি 5 প্রকার পড়ে নেই, তারপরে 3 প্রকার পড়ব না। তাহলে চূড়ান্ত প্রতিবেদন যে তদন্তকারী কর্মকর্তা দেবেন 3 কপিতে দেবেন। কয় কপিতে দেবেন? 3 কপিতে দেবেন। চূড়ান্ত প্রতিবেদন 5 প্রকার। চূড়ান্ত প্রতিবেদন সত্য, চূড়ান্ত প্রতিবেদন সত্য, চূড়ান্ত প্রতিবেদন সত্য। 2 নম্বর হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা। 2 নম্বরে লিখবেন চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা। 3 নম্বরে লিখবেন চূড়ান্ত প্রতিবেদন তথ্যগত ভুল। চূড়ান্ত প্রতিবেদন তথ্যগত ভুল। 4 নম্বর চূড়ান্ত প্রতিবেদন আইনগত ত্রুটি বা চূড়ান্ত প্রতিবেদন আইনগত ত্রুটি আছে। চূড়ান্ত প্রতিবেদন আইনগত ত্রুটি। 5 লিখবেন চূড়ান্ত বেতন অপরাধ প্রতিরোধের চূড়ান্ত প্রতিবেদন অপরাধ প্রতিবেদন মেলেনি। চূড়ান্ত প্রতিবেদনে অপরাধের প্রতিবেদন যে দেশে সেটা মেলে না বা আমলের অযোগ্য। চূড়ান্ত প্রতিবেদন আমলের অযোগ্য, এরকম আসলে কেন? তাহলে চূড়ান্ত প্রতিবেদন কি পেলাম? ইংরেজি চূড়ান্ত প্রতিবেদন সত্য, ফাইনাল রিপোর্ট ট্রুথ মানে সত্য, চূড়ান্ত সত্য। তারপরে কি? চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা, ফাইনাল রিপোর্ট ফলস। চূড়ান্ত প্রতিবেদন তথ্যগত ভুল, ফাইনাল রিপোর্ট অফ মিনিস্ট্রি অফ ফ্যাক্ট নাকি লাগছে ইংরেজি লেখা, এর সংক্ষিপ্ত FRMI। চূড়ান্ত প্রতিবেদন আইনগত ত্রুটি, চূড়ান্ত প্রতিবেদন আইনগত ত্রুটি, চূড়ান্ত প্রতিবেদন অপরাধ প্রতিরোধের মেলে নেই, অপরাধের প্রতিবেদন মেলে নেই। এখন আসেন MCQতে চলে যাই। তাহলে চূড়ান্ত প্রতিবেদন 3 কপিতে হবে। প্রথম MCQ পালান, চূড়ান্ত প্রতিবেদন হচ্ছে 5 প্রকার। চূড়ান্ত প্রতিবেদন হয় 5 প্রকার, এটা আপনাদের ব্যাখ্যা দিলাম। এখন এই চূড়ান্ত প্রতিবেদন কত নম্বর বিপি ফর্মে প্রেরণ করবে? 42 নং বিপি ফর্মে প্রেরণ করবে। চূড়ান্ত প্রতিবেদন বিপি নম্বর 42। এই যে বিপি নম্বরে চূড়ান্ত প্রতিবেদন পাঠাবে, এইটা কিন্তু একটা কলাম থাকে 8 নং কলামে। 8 নং কলামে যে 5টা কথা, এই 5টার কথার একটা কথা লিখে দেয়। এই যে পুলিশ সুপার যে অভিযোগপত্র দাখিল করবেন, এই দাখিলের কলাম আছে 8ম নম্বর কলামে। 8ম নম্বর কলামে এই অপরাধ কি তথ্যগত ভুল, আইনগত ভুল, তারপরে কি চূড়ান্ত প্রতিবেদন সত্য, এরকম যে 5টা কথা আছে ওই 8ম নম্বর কলামে এই কথা লেখা থাকে। চূড়ান্ত প্রতিবেদন যে দেখছে কথাটা কোথায় লেখা থাকে? 8ম কলামে লেখা থাকে। মামলার সাক্ষ্য সহ বিচারের জন্য অভিযুক্ত নাম প্রেরণ করার কারণে একটি সুনির্দিষ্ট বিবরণ থাকে। তাহলে মামলার সাক্ষ্য সহ বিচারের জন্য অভিযুক্তদের না প্রেরণ করার জন্য এই যে অভিযুক্তদের এদের যে প্রেরণ করলো না, এদের নাম উল্লেখ থাকে কত নম্বর কলামে? 8ম নম্বর কলামে উল্লেখ থাকে। ঠিক আছে? তদন্ত করে অফিসার যুক্তিসঙ্গতভাবে সুপারিশ করেন যে যুক্তিসঙ্গত সুপারিশ করেন, তাহলে তদন্তকারী কর্মকর্তা তদন্তকারী অফিসার যুক্তিসঙ্গতভাবে সুপারিশ করেন। কি সুপারিশ করেন? যে এই যে ব্যক্তিদের নাম বাদ যায় বা আইনগত বল তথ্যগত বল, তিনি 8ম নম্বর কলামে যে লেখেন ওইটাই সুপারিশ করা হয়। ঠিক আছে? সুপারিশগুলো করা হয় কি রকম? মামলা হচ্ছে সত্য না, মামলাটা মানে ঘটনাটা সত্য, হয়তো সাক্ষী সমত পাওয়া যায় না। ঠিক আছে? ঘটনাটা সত্য, এর সাক্ষী নাই, বাদী নাই, তখন এর কে বিচার করবে? তারপরে কি? ইচ্ছাকৃতভাবে মিথ্যা, এটা মিথ্যা। তারপরে কি? তথ্যের ভুল, আইনগত ভুল, অদত্তব্য মামলার লিপিবদ্ধ মানে আমলের অযোগ্য মামলা এটা লিপিবদ্ধ করা। এই বিষয়গুলোই ওই 8ম কলামে লেখা থাকে, আলাদা কোনো প্রতিবেদন থাকে না। এরপরে আসেন MCQ। প্রত্যেকটি চূড়ান্ত প্রতিবেদনের ফরম
3টি অনুলিপি দিতে হবে, এটা তো বললামই। বার্ষিক ক্রমিক নাম্বার দিতে হয়। এই চূড়ান্ত প্রতিবেদন যে তদন্তকারী অফিসার দেবে, এই যে ক্রমিক নাম্বার থাকবে, মাসিক, সাপ্তাহিক, বাৎসরিক সবগুলোই। তাহলে কি থাকবে? বার্ষিক বার্ষিক ক্রমিক নম্বর থাকবে, বার্ষিক ক্রমিক থাকবে, মাসিক না। বার্ষিক মানে বাৎসরিক। প্রত্যেক বছরের ধারাবাহিক ক্রমিক নাম্বার পড়বে। তাহলে এই চূড়ান্ত প্রতিবেদনের কোন ধরনের ক্রমিক নাম্বার ফেলানো হয়? সাপ্তাহিক, মাসিক, বার্ষিক সবগুলোই আপনারা রাখবেন। বার্ষিক ক্রমিক নাম্বার ফেলাতে হয়। বার্ষিক এমসিকিউ বার্ষিক ক্রমিক নাম্বার প্রেরণ মানে দিতে হয়। তারপরে কি? অনুলিপি থানায় রাখা হবে এবং কেস ডায়েরিতে চূড়ান্ত ভুল করেছি, 2টি অনুলিপি সার্কেলে থাকবে। এরপরে এমসিকিউ, এই যে চূড়ান্ত প্রতিবেদন দিলেন, এর 2টি অনুলিপি সার্কেল সহকারী পুলিশ সুপারের নিকট প্রেরিত হবে। তাহলে 2টি অনুলিপি সার্কেল সহকারী পুলিশ সুপারের নিকট পাঠাতে হবে। তাহলে 3 কপির 1 কপি কোর্টে প্রেরণ করলো, আর 2 কপি কোথায়? অনুলিপি 2টি সহকারী সুপার। তাহলে চূড়ান্ত প্রতিবেদন হয়েছে 3 প্রকার। চূড়ান্ত প্রতিবেদনের কপি 3 প্রকার। প্রথম কপি গেছে আদালতে, 2 কপি, পরবর্তী 2 কপি গেছে কোথায়? সার্কেল সহকারী পুলিশ সুপারের নিকট পাঠাতে হবে। সার্কেল সহকারী পুলিশ সুপারের নিকট পাঠাতে হবে। আপনারা জানেন আমারও কিন্তু নতুন নতুন কার্যক্রম, আমি যেটাই আপনাদের সামনে উপস্থাপন করতে নিয়ে আসি, এগুলো আমার নতুন আলোচনা, ঠিক আছে? এমনি পড়েছি, কিন্তু এইভাবে এই যে সামনে এসে বলা, এগুলো আমার নতুন, ঠিক আছে? আগামী বছর যদি আল্লাহ সুযোগ হয়, বা আপনাদের যারা নতুন যোগদান করছেন বা করছে, তারা যদি পড়তে আসে, যদি সুযোগ হয়, সম্পূর্ণ আলাদা এবং ল্যাপটপ কিনবো, এগুলো আলাদা করে নোট করে লিখে রাখলেই সহজ হয় বলা। কিন্তু আমি বইয়ের ভিতর দাগ দিয়ে রাখছি, পড়ার সময় দাগ দিয়ে রাখছিলাম, ওইগুলো পয়েন্ট আউট করতে গেলে এই ব্রেনটা ঘুরে নিয়ে আসতে হয়, যে এই জিনিসটা এইভাবে বলতে হবে, ঠিক আছে? এতে আপনারা কিছু মনে করেন না, কারণ আমি এইভাবে যদি সাররা দেখতে, আমি সামনের বার ওই ইগুলো নিয়ে আসে, মানে পাশে এমসিকিউ গুলো রাখে দেয়, ওনারাও নিজেরা তৈরি করে। আর এ নিজেরা আপনিও পারবেন, আমি পারছি, আপনিও পারবেন। আমি যে স্যারের কাছে শিখছি তারাও এইভাবেই তুলে নেয়, কিন্তু এটা আগে তুলে নিয়ে থাকলে সহজ হয়। খাতার পর লিখে রাখলাম, সেটা দেখে দেখে শুট করলে আপনার মনে থাকবে। আর আমি তো পড়ছি এক সময়, আপনিও পড়েন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তাহলে কয়টা অনুলিপি? চূড়ান্ত প্রতিবেদনের কয়টা অনুলিপি? এইগুলো কিন্তু সেন্সিটিভ, এমসিকিউ পাস করাই লাগবে। সার্কেলের কাছে কয় কপি থাকবে? 2 কপি থাকবে। সার্কেলের কাছে কয় কপি? 2 কপি। এই সার্কেল সহকারী পুলিশ সুপার তার একটা অনুলিপি, 2টির একটা অনুলিপি কেস ডায়েরির সাথে সংযুক্ত রাখবেন, এতটুকুই। এরপরে আসেন জামিন এবং অঙ্গীকার পত্র চূড়ান্ত প্রতিবেদনের সাথে, ওগুলো দরকার নেই, বাদ। এবার 276 হচ্ছে চূড়ান্ত প্রতিবেদনের ব্যাপারে ম্যাজিস্ট্রেটের আদেশ। চূড়ান্ত প্রতিবেদনের ব্যাপারে ম্যাজিস্ট্রেট কি ধরনের আদেশ দেবেন সেই সম্পর্কে একটা আলোচনা করি। চূড়ান্ত প্রতিবেদন যদি পুলিশ অফিসার দেয়, বাংলা করে পড়ে নেই। চূড়ান্ত প্রতিবেদনের ব্যাপারে পুলিশ অফিসারের আদেশ। চূড়ান্ত প্রতিবেদন যদি পুলিশ অফিসার দেয়, সে প্রতিবেদন ম্যাজিস্ট্রেট গ্রহণ করতেও পারে, নাও পারে। এটা ম্যাজিস্ট্রেট এখতিয়ারধীন, স্বেচ্ছাধীন ক্ষমতা। যদি পুলিশ অফিসার চূড়ান্ত প্রতিবেদন দেয়, ম্যাজিস্ট্রেট গ্রহণ করতেও পারে, নাও পারে। পুনরায় তদন্ত করার নির্দেশ দিতে পারে, অথবা তারা নিজেরাই এই অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করতে পারে, ঠিক আছে? আমরা আদালত কিন্তু অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে, ঠিক আছে? অথবা পূর্ণ তদন্ত অন্য কোনো অফিসার নিয়োগ দেওয়ার নির্দেশ দেবে। তাহলে চূড়ান্ত প্রতিবেদনের ব্যাপারে ম্যাজিস্ট্রেট কি ধরনের আদেশ দেবে, আসেন আমরা একটু বই থেকে দেখি। আর এই বোর্ড থেকে যখন আপনি দেখতে যাবেন, তখন আপনার আমার সামনে অনেকগুলো চলে আসবে, এমসিকিউ চলে আসে। এছাড়াও আমার যে লেখা ছিল ওই ক্লাসে, সেগুলো আমি আপনাদের সামনে পড়ে দেখতেছি। পূর্ণ তদন্ত কাকে বলে? পূর্ণ তদন্ত কাকে বলে? পূর্ণ তদন্ত কাকে বলে? বাদী যদি তদন্তের উপর নারাজি দেয়, এই বাদী পুলিশ অফিসার যখন তদন্তের জন্য ফাইনাল রিপোর্ট দিয়েছে বা তদন্তের যে রিপোর্ট দিয়েছে, এই বাদী যদি তদন্তের উপর নারাজি দেয়, তাহলে আদালত পূর্ণ তদন্ত করবেন। তাহলে আদালত কি করবেন? পূর্ণ তদন্ত করেন। বাদী যদি তদন্তের উপর নারাজি দেয়, মানে তদন্ত রিপোর্ট দিলেন, বাদী লিখিত দিলে যে এই তদন্ত রিপোর্ট মানি নে, এই যে একটা আবেদন করে বাদীরা, আপনাদের নিত্যদিনের কাজ, তখন এই তদন্তকারী আদালত কি করবে? পূর্ণ তদন্তের নির্দেশ দেবে। আর অধিকতর তদন্ত বা পূর্ণ তদন্তের নির্দেশ দিতে পারেন। চূড়ান্ত প্রতিবেদনের ব্যাপারে আদেশ
তাহলে কি বলছে, তদন্তকারী কর্মকর্তা আদালতে কোনো ফাইনাল রিপোর্ট দাখিল করলে, তদন্তকারী কর্মকর্তা আদালতে কোনো ফাইনাল রিপোর্ট দাখিল করলে আদালত গ্রহণ করতেও পারে নাও পারে, আদালত গ্রহণ করতেও পারে নাও পারে। আদালত যদি মনে করে এই বিষয়ে একটি আরো তদন্ত করার দরকার, তাহলে তদন্তকারী কর্মকর্তা অধিকতর তদন্তের জন্য কার্যবিধি আইনের 156 3 ধারা নির্দেশ দেবেন এবং দিয়ে থাকে, এবং তাকেই অধিকতর তদন্ত বলে, তাকেই অধিকতর তদন্ত বলে। এরপরে কি বলছে, তদন্তকারী কর্মকর্তা পূর্ণ তদন্ত, পূর্ণ তদন্ত কাকে হবে, তদন্তকারী কর্মকর্তা পূর্ণ তদন্ত বা অধিকতর তদন্ত করে যদি কোনো সত্যতা পায় তাহলে চার্জশিট দাখিল করতে হবে। তাহলে কি করবে, তদন্তকারী কর্মকর্তা পূর্ণ তদন্ত বা অধিকতর তদন্ত করার সময় যদি সত্যতা পায় তাহলে উনি কি করবে, চার্জশিট দেবে। এই তদন্ত যে কোনো তদন্তকারী অফিসার করতে পারেন, এই তদন্ত যে কোনো তদন্তকারী অফিসারই করতে পারেন। তদন্তের কোনো কিছু না পেলে তদন্তকারী প্রতিবেদন আবার পুনরায় ফাইনাল রিপোর্ট দেবেন। তাহলে এখন খেয়াল করেন, চূড়ান্ত প্রতিবেদনের ব্যাপারে আদালত কি সিদ্ধান্ত নেবে। আপনি যে চূড়ান্ত প্রতিবেদন দেবেন বই দেখা বাদ, বইয়ের সিস্টেম বাদ, এমসিকিউ তেমন নেই। মূল কথা হলো, আদালত যখন আপনি তদন্ত প্রতিবেদন দাখিল করছেন, আপনারা সবাই মনে করেন আপনার সাব পুলিশ অফিসার তদন্ত প্রতিবেদন দাখিল করছেন, দাখিল করলে আদালত এটা নিল না, গ্রহণ করলো না, করতেও পারে নাও পারে, আদালতের ইচ্ছা। তাহলে এটা কি বললো, অধিকতর তদন্তের নির্দেশ দিল। কারণ অধিকতর তদন্ত তাহলে হবে, এবং বাদী যদি নারাজি দেয়, বাদী বলছে এই তদন্তকারী কর্মকর্তার রেজাল্ট ভালো না, ওই তো আমার বিরোধী দলের পার্টির সাথে কথা বলে জোসাজুস করে এই তদন্ত রিপোর্ট দিয়েছে, বলে কি বলে না, বলে। তখন কি করলেন, পুনরায় তদন্তের নির্দেশ দিল, তখন পুনরায় তদন্তের নির্দেশ দেয়। তাহলে এই যদি প্রথমবার তদন্ত করছে, তদন্ত রিপোর্ট যদি আদালত চার্জশিট দেয়, আদালত গ্রহণ করতেও পারে নাও পারে। এবং আদালত যদি গ্রহণ করে ফেলায়, আদালত যদি তদন্ত রিপোর্ট গ্রহণ করে ফেলায়, হ্যাঁ, অথবা গ্রহণ না করে, তাহলে অধিকতর তদন্তের নির্দেশ দেবে, এই অধিকতর পূর্ণ তদন্তের নির্দেশ দেবে। পূর্ণ তদন্তকারী কর্মকর্তা, পূর্ণ তদন্তকারী কর্মকর্তা পুনরায় তদন্ত করার পরে যদি দেখে সত্যতা পাইছে, তাহলে অভিযোগপত্র দেবে। কথাটা বোঝে না, তাই বুঝতে মানে পারতেছি না, যদি বুঝতে না পারি এটা একটা অক্ষম হওয়ার কারণ। এইখানে সেন্সিটিভ জিনিস, এই সাক্ষ্যের স্মারক 72, 75, 76, আমি আবারও বলবো, আপনারা খেয়াল করেন এমসিকিউ বা। তাহলে এই 76 দ্বারাই বলছে, আপনারা সবাই খেয়াল করেন, আপনার সবাই সাব ইন্সপেক্টর, এই তদন্ত করার পরে আপনি এটা ফাইনাল রিপোর্ট দিয়েছেন যে এই তদন্ত সঠিক পান, আপনার জ্ঞানে বুদ্ধিতে যা আসছে আপনি করছেন, তদন্ত করার পরে যে রিপোর্টটা দিলেন, এই আদালত গ্রহণ করতেও পারে নাও পারে, এবং আদালত পুনঃ তদন্তের নির্দেশ দিতে পারে, যা এটা ভালো অফিসার দিয়ে দেখো। এখন এই যে পুনঃ তদন্তের নির্দেশ দিল, এই যে পরে পর আবার থানায় এই কাগজটা আসলো তদন্ত করার সময়, এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমার মতো অদক্ষতা করে দিতে পারে, এবার বলে না, রেজাল্ট একবার ফাইনাল দেশো বা অন্য কোনো তদন্তকারী কর্মকর্তা দেবো। সেই তদন্তকারী কর্মকর্তা তদন্ত করার সময় দেখলো না ঘটনা সত্য, তাহলে উনি কি করবে, অভিযোগপত্র দেবে। আর যদি দেখে মিথ্যা, উনি আবার চার্জশিট দেবে। এর ভিতরে একটা প্রশ্ন আছে, অভিযোগকারী বাদী যদি নারাজি দেয়, তদন্ত প্রতিবেদন আপনি দিতে গেছেন, আপনি চার্জশিট দেন আর চূড়ান্ত রিপোর্ট দেন, এই তদন্তকারী কর্মকর্তা নারাজি দিয়েছে যে না, তদন্ত সঠিক হয়নি, তখন আবার তাহলে পুনরায় পুনঃ তদন্তের নির্দেশ দেয়। পুনঃ তদন্ত করার সময় ওই তদন্তকারী কর্মকর্তার একই বিধান, যদি সত্য পায় তাহলে অভিযোগপত্র দেবে, মিথ্যা পালে চার্জশিট দেবে, মিথ্যা পালে ফাইনাল রিপোর্ট দেবে। এতটুকুই, একবার হয়তো বুঝবেন না, আমি বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করলাম। এরপরে যদি না বোঝেন, আপনারা আমার সাথে পরবর্তী ক্লাসে বা পরবর্তী সময় ফোন দেবেন, কারণ সেন্সিটিভ যাবা। এইখানে আছে 72, 72, 74, এই পুলিশ প্রবিধানের 72, 73, 74, 75, 76, 77 একটু বোঝার একটু সমস্যাও আছে। যদি না বোঝেন, এই পুলিশের এই চার্জশিট আর অভিযোগপত্র সম্পর্কে 172, 173 পুলিশ ফৌজদারি কার্যবিধি অত ভালো বুঝবেন না, এখানে সুন্দর করে করে ব্যাখ্যা করা। হয়তো আমি সম্ভব, আমার মনে যেটুকু হয় সম্ভব আছে, কারণ আপনারা তো সবাই ক্লাসে ধৈর্যের সাথে শোনেন, না বুঝলে ফোন বলবেন। 277 তদন্ত পুনর্জীবিত করা, তদন্তের পুনর্জীবিত করাটা কেমন, সংক্ষেপে বলি, সংক্ষেপে বলি, তদন্ত পুনর্জীবিত করা সংক্ষেপে যেভাবে পড়লে আমার আপনার মনে থাকবে, মানে মূল বইটা পড়ে নেবেন। তদন্ত পুনর্জীবিত করা কেমন, একবার বই পড়ে দেয়। কোনো মামলার চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ করার পর যদি কোনো তথ্য সূত্র পাওয়া যায়, তাহলে দেখেন 277 বলছে যে কোনো মামলার আপনি চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন, চূড়ান্ত প্রতিবেদন দিলেই কি মামলা শেষ হয়ে গেলে জীবনের তরে, না, শেষ হয় না, কোনো কিছুই শেষ হয় না। চার্জশিট দেওয়ার পরেও মামলার কার্যক্রম কিন্তু তদন্ত কার্যক্রম শেষ হওয়া যায় না। খেয়াল করেন, এই যে দুটো জিনিস জানলেন, তদন্ত পুনরুজ্জীবিত করে কিভাবে, মামলার আপনি যে অভিযোগপত্র বা চার্জশিট এইখান থেকে ছুটে গেলে পরে আমরা
সামনে তো আমাদের পড়া খুবই কম। তাহলে মামলা তদন্ত পুনরুজ্জীবিতকরণটা কিরকম? কোনো মামলার চূড়ান্ত প্রতিবেদন প্রেরণের পর যদি তথ্য বা সূত্র পাওয়া যায়, পুনরায় তদন্ত শুরু করা হবে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক নিয়োজিত হবেন এরূপ কোনো অফিসার তদন্ত করবেন। মানে আপনি যে ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছেন, এই যে দিয়ে দিলাম ৭৬-তে ফাইনাল রিপোর্ট শেষ করে দিলাম, তাহলে যারা অপরাধ করছে এখন সত্য কথা বলা শুরু করছে। এখন যে অপরাধী সেও বুক খুলে বলছে না আমি এ করছিলাম সে করছিলাম, বলে কি বলে না? যদি বলে দেয়, আর এরকম যদি তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সংবাদ আসে যে কোনো এক মামলার ফাইনাল রিপোর্ট দিয়ে দিছি, কিন্তু সেই মামলার বিষয়ে আবার কোনো ক্লু বা কোনো সূত্র পাওয়া যাচ্ছে, তখন তদন্তকারী কর্মকর্তা ওই বিষয়ে তদন্ত কার্যক্রম করেন। কোনো মামলা চূড়ান্ত প্রতিবেদন প্রেরণের পর যদি কোনো তথ্য বা সূত্র পাওয়া যায়, পুনরায় তদন্ত শুরু করা হবে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োজিত হবেন এরূপ কোনো অফিসার তদন্ত করবেন। এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অন্য কোনো অফিসার দেশে দেখো তো এখানে এই সংবাদটা আসলো, আমরা তো ফাইনাল রিপোর্ট দিয়ে দিছি, ঘটনার ব্যাখ্যা করেন, দেখেন ওখানে অন্য কোনো অফিসার নিয়োগ দেবে, এই কাজটা পারবে। এরপরে দেখেন 277 খ বলছে যখন কোনো মামলা তদন্ত পুনরুজ্জীবিত করা হবে তখন মূল তদন্তের অনুরূপ পদ্ধতির মতোই পূর্বোক্ত প্রবিধানগুলো এই ধরনের অধিকার তদন্তের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে মামলার যে আপনি পুনরায় তদন্ত শুরু করলেন এই চূড়ান্ত রিপোর্ট দেওয়ার পরে, প্রথম মামলা যেরকম তদন্ত করছিলেন ঠিক সমক্ষমতা ব্যবহার করেই সমানভাবে কার্যক্রম করেই এই পরবর্তী তদন্ত কার্যক্রম চালিয়ে যাবেন। নাম্বার ৩, 277-3 বলছে কি নতুন তদন্তের ফলে মামলাটি বিচারের যৌক্তিকতা অনুষ্ঠিত হতে পারে এবং কিছু সাক্ষ্য প্রমাণ যদি গৃহীত হয় তবে উল্লেখিত প্রতিবেদন অনুসারে একটি অভিযোগপত্র প্রস্তুত করা হবে। তাহলে কি বললেন? চূড়ান্ত রিপোর্ট যেটা দিয়ে দিয়েছিলাম, যে মামলাটা শেষ হয়ে গেছিল, কিন্তু সেই মামলারও যদি সত্যতা পাওয়া যায়, সত্যতা পরবর্তী অনুধাবন করা এবং পরবর্তী তদন্ত কর্মকর্তা সত্য পায়, তাহলে কি করবে? এখানে অভিযোগপত্র দেবে। দেখছেন ফাইনালের পরেও অভিযোগপত্র দেওয়া যাবে। অন্যথায় একটি চূড়ান্ত যদি আবার যদি মিথ্যাই পান, দেখা গেলে তদন্ত পুনরুজ্জীবিত করছেন, তদন্ত পুনরুজ্জীবিত করতে গেছেন আবারও মিথ্যাই পালেন, আসলে কোনো কিছু পান নাই, যা পাইছিলেন সংবাদ পুরো, তাহলে আবারও চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবেন। 277 কি বলছে? তদন্ত পুনরুজ্জীবিত করা। তদন্ত পুনরুজ্জীবিত কেমন? যখন আপনি আদালতে অভিযোগপত্র বা চূড়ান্ত রিপোর্ট দিয়ে দিয়েছেন, চূড়ান্ত রিপোর্ট দেওয়ার পরে আপনার হাতে আর কেউ কার্যক্রম থাকে না, এটা ভুল, কার্য আবার আপনার হাতে থাকে। এই মামলার যদি কোনো তথ্যপত্র আবার পাওয়া যায় অপরাধের, তাহলে এই পুলিশ অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অন্য কোনো তদন্ত কর্মকর্তা নিয়োগ করবেন। এই অন্য কোনো তদন্ত কর্মকর্তা কি করবেন? তদন্ত করে দেখার ওই পূর্বের মামলার মতোই একই ক্ষমতা প্রয়োগ করে তদন্ত করবেন। যদি সত্য পায় তাহলে অভিযোগপত্র দেবেন, আর যদি মিথ্যা পায় তাহলে পুনরায় আবারও ওই করবেন, কি করবেন? চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট দেবেন। এইগুলো যদি বুঝতে পারেন, আপনারা কম বুঝলে আমার আবার ফোন করুন, আমি আপনাদের সাথে আরেকবার আলোচনা করবো, দরকার এই ক্লাসটা আরেকবার নেব, ঠিক আছে? রাতের 8টা বা 9টায়, আগামীকাল যদি 9টার সময় আপনাদের এমসিকিউতে অংশগ্রহণ করবেন। এই 4-5টা ক্লাস আমি আরেকবার নেব, ঠিক আছে? এইটা বুঝতে পারলেই আপনাদের আমাদের নিরস্তরের অনেক সহজ হয়, এই পড়ালেখা পুলিশ প্রবিধানের অনেক সহজ, পূর্ণ তদন্ত, চূড়ান্ত রিপোর্ট, ফাইনাল রিপোর্ট, এইগুলো। এরপর আসেন 278, তদন্ত শেষ হওয়ার পর সংবাদদাতা গৃহীত ব্যবস্থার অবৈধকরণ, ওগুলো দরকার নাই। মিথ্যা মামলার ক্ষেত্রে কার্যপদ্ধতি 279, মিথ্যা মামলার ক্ষেত্রে মিন্নির ঘটনা, মিথ্যা মামলার ক্ষেত্রে কার্যপদ্ধতি। মিথ্যা মামলার ক্ষেত্রে কার্যপদ্ধতি কিরকম? পুলিশের নিকট রুজু করা হয়েছে এমন কোনো মামলা তদন্তের পর যদি মানে পুলিশের কাছে যে মামলা করছে, আমি রিজলভ করিম, আমি মামলা করছি যে আমার বাড়িতে ডাকাতি পড়ছে, ডাকাতি পড়ে মালটা লুট করে নিয়ে গেছে, বা ওই রহিমের বাড়িতে আমি মামলা করলাম, রহিমের বাড়িতে ডাকাতি আছে, আমি বাদী হলাম, ঠিক আছে? রহিম নামক ব্যক্তির বাড়িতে ডাকাতি আছে, স্বর্ণ রৌপ্য নিয়ে গেছে, আমি থানাটা মামলা রুজু করে দিয়ে আসলাম, কিন্তু তদন্ত করতে এসে দেখলো এই মূল ডাকাতির মূল মালিক হচ্ছে রিজাউল। তাহলে আমি মামলার বাদী ছিলাম, কিন্তু আসামি বাদী যখন আবার আসামি, এই মিন্নি যখন আবার আসামি হলো, ঠিক আছে না? তখন কি করে? তখনকার কার্য, মিথ্যা মামলার ক্ষেত্রে কার্যপদ্ধতি, মিথ্যা মামলার ক্ষেত্রে কার্যপদ্ধতি 279 বলতে মিথ্যা মামলার আমি মামলা করছিলাম অথচ মূল অপরাধী আমি, তাহলে অপরাধী আমি হয়, আমি মামলা করলি, তখন কি ধরনের কার্যপদ্ধতি করে সেই সম্পর্কে ব্যাপক আলোচনা আছে, সংক্ষেপে আগামীকাল পরশু বলবো। আগে ধারাটাগুলো কমা নেই,
শেষ করে নেই, আমার মাথায় টেনশন 300 পর্যন্ত আমি পড়ে নেই। 280 তল্লাশি, 280 হলো তল্লাশি ফৌজদারি কার্যবিধি আইনের 101 এবং 102 ধারার বিধান এবং তল্লাশির সমস্ত কার্যক্রম ফৌজদারি কার্যবিধির 102 এবং 103 পুলিশ প্রবিধানের 280তেই পরিচালিত হবে। পুলিশ প্রবিধানের 280তেই পরিচালিত হবে। আপনাদের সামনে পরবর্তী আমি শুক্রবার হোক আর যে কোনো একদিন এই পুলিশ প্রবিধান 272, 273, 274, 75, 76, 77, 78, 79 এক্সট্রা একটা ক্লাস নেবো। শুধু এরপর ওখানে আর এমসিকিউ বলবো না, আপনারা ক্লাসে অংশগ্রহণ করবেন। এইটা বুঝাতে পারলে আমার বিশ্বাস সব সম্ভব। এরপর আসেন 200 কত 287 ও 238, 283 হচ্ছে লাগে স্বীকৃতি, 283 স্বীকৃতি যা সাক্ষ্য হয় না আমি আপনি পড়ছি, 283 হলো স্বীকৃতি, 283 স্বীকৃতি, এতটুকু মনে রাখবেন। 283 স্বীকৃতি ওই সাক্ষ্য হয়নি স্বীকৃতির সাথে মিলা দেবেন। 283 স্বীকৃতি, 287 হচ্ছে লাগে 287 শান্তি রক্ষার মুস্তেকা, 287 ফৌজদারি কার্যবিধির 107, 87 মুস্তেকা, 288, 288, 89, 90, 288, 289, 290 সদ আসনের মুস্তেকা, সদ আসনের মুস্তেকা। এগুলো আমারও টেনশন লাগছে, কারণ আমি শেষ না করতে পারলি বুঝছেন ওইখানে তো আটকে গেছিলাম মেলা পড়া, ওখানে আরেকদিন আমি এক্সট্রা ক্লাস নেব। এরপরে আসেন হচ্ছে 299 হচ্ছে লেগে অস্বাভাবিক বা সন্দেহজনক মৃত্যু। তো ফৌজদারি কার্যবিধির 174, 299 এবং 300 ফৌজদারি কার্যবিধির এই দুটো 274 ভুল করেছি, 174 সাথে ফৌজদারি কার্যবিধি 174 যেমন ব্যাপক পড়ছিলাম, এখানে আর ব্যাপক পড়া লাগবে না। 299 আর 300 অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা, শ্রোতার লেখলি তাস করে এর সাথে এটা যোগ করে দেবেন, ঠিক আছে? কারণ আমি অনেক পিছনে পড়ে যাচ্ছি, কালকে আবার ক্লাস নিতে পারি কিনা জানি না, দাঁড়ান 10 পর্যন্ত শেষ করে ফেলাই। এরপরে আসছে লাগে এই যে এই এমসিকিউ আছে, 301 এমসিকিউ হলো কেমন, মনোনীত ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনীত মেম্বার, ইউনিয়নের মনোনীত সদস্যগণ, তাহলে ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান এবং বিভাগীয় কি লাগছে বন বিভাগীয় কর্তৃক সন্দেহভাজন বন বিভাগের অফিসারগণ কর্তৃক সন্দেহজনক ব্যক্তি এবং অস্বাভাবিক মৃত্যুর ঘটনাবলীর তদন্তের অনুষ্ঠান। এইখানে 301 কে এই সুরতাল করতে পারে, কে এই মৃত্যু লাশের ব্যাপারে তদন্ত করতে পারে, সেই লোকগুলোর নাম বলছে কিরকম, ইউনিয়ন পরিষদের মেম্বার, সদস্য মানে মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এই দুইজন পারে। বন বিভাগের অফিসারগণ সন্দেহজনক কিংবা অস্বাভাবিক মৃত্যুর ঘটনাবলী তদন্ত করতে পারে। এইখানে কনস্টেবলও পারে, এএসআই পারে। কে পারে? কনস্টেবলও পারে, এএসআই পারে। এমসিকিউ জানে রাখবেন, এই যে তদন্ত করতে পারে, আমি একটু রিং করে দেই, আমার কাছে মনে চাচ্ছে যে আজকে 310-12 পর্যন্ত শেষ করতে পারলি সহজে, তারপরে এটি শেষ করে দেবো। যখন কোনো পঞ্চায়েত মানে বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সভাপতি, মনোনীত পরিষদ ইউনিয়ন পরিষদ বা ভাইস চেয়ারম্যান কিংবা মনোনীত সদস্য, তারপরে কি সন্ধ্যা এমন কোনো যদি কোনো মৃত্যু ঘটে, কোথাও মৃত্যু ঘটে, সেখানে তাহলে কি করবেন, বন বিভাগের কর্মকর্তা করবেন, অত দূর ধরার দরকার নাই। এমসিকিউ মনে রাখেন, এই যে তো মারা গেছে, এই মারা যাওয়ার পরে এখানে তদন্ত করতে পারে কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার, বন বিভাগের অফিসার, এছাড়া আমাদের কনস্টেবল এবং কে পারে, এএসআই পারে এই মামলার তদন্ত করতে পারে, যদি সেখানে দুর্গম গিরি হয়, যেখানে যাওয়া কোনো সম্ভবই নয় পুলিশের বা পুলিশের উপস্থিত করা, এইখানে এই বন বিভাগের লোকজন পারে, এরপরে মেম্বার, চেয়ারম্যান পারে। আমরা এই সমস্তটা থেকে জানতে পারবেন না। পাহাড় এলাকায় যারা আছে, এই যেমন দোস্ত হজরত খাগড়াছড়ি, এদের দিঘিনালা, পঞ্চনালা, তারপর আমি রাঙ্গামাটি ছিলাম, বহুত জিনিস আমি দেখে আইছি। আল্লাহ পাক আরো তো বাদ পড়ছে। আসসালামু আলাইকুম।